আমার সৎ বাবা নিজে রক্ত বিক্রি করেছিলেন যেন আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি। কয়েক বছর পর যখন আমার মাসিক বেতন 3 লাখ টাকারও বেশি, তখন তিনি একদিন আমার কাছে সাহায্য চাইতে এলেন। আর আমি তার মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমি আপনাকে একটা টাকাও দেব না। শুনে তিনি মাথা নিচু করে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না, সেই নায়ের আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারত। আমার নাম সৌরভ। শৈশব থেকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, এই পৃথিবীতে রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপন হয় না। আমার বয়স যখন মাত্র 10 বছর, তখন আমার মা মারা যান। সেদিনের কথা এখনো স্পষ্ট মনে আছে। আমাদের ছোট্ট ভাড়া বাসার উঠোনে অনেক মানুষ ছিল, সবাই মাকে ঘিরে কান্নাকাটি করছিল, আর আমি এক কোণে বসে শুধু ভাবছিলাম এখন আমার কি হবে। কারণ আমার জন্মদাতা বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এতটাই ছোট ছিলাম যে তার মুখটাও ঠিক মতো মনে নেই আমার। মা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনরা এসেছিল ঠিকই, কিন্তু কেউ আমাকে নিজের কাছে রাখতে রাজি হলো না। সবাই একই কথা বলেছিল, আহারে ছেলেটার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু আমরা তো আর ওর দায়িত্ব নিতে পারবো না। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনেছিলাম। মনে হচ্ছিল আমি যেন কোনো মানুষ নই, আমি যেন একটা বোঝা যাকে কেউ নিজের ঘাড়ে নিতে চায় না। ঠিক তখনই একজন মানুষ সামনে এগিয়ে এলেন। তার নাম ছিল মফিজুল হক, তবে আমি তাকে সবসময় মফিজ কাকা বলে চিনতাম। তিনি বহু বছর ধরে আমার মাকে ভালোবাসতেন, কিন্তু কখনো সেটা নিয়ে বাড়াবাড়ি করেননি। মায়ের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে নিঃশব্দে তিনি পাশে ছিলেন। সেদিন তিনি সবার সামনে বলেছিলেন, ছেলেটা আমার সঙ্গেই যাবে। একটা মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কেউ ভাবেনি তিনি এমন কথা বলবেন, কিন্তু তিনি বলেছিলেন। আর সেই একটা সিদ্ধান্তই আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আমরা ঢাকার উপকণ্ঠে একটা ছোট্ট ভাড়া বাসায় থাকতাম। ঘর বলতে একটা রুম ছিল। বর্ষাকালে টিনের ছাদ বেয়ে পানি পড়তো, গরমকালে ঘরের ভেতরে থাকা যেত না। তবুও সেই ঘরে আমি নিরাপত্তা খুঁজে পেয়েছিলাম। মফিজ কাকা খুব সাধারণ মানুষ ছিলেন। কখনো রিক্সা চালাতেন, কখনো বাজারে মাল টানার কাজ করতেন, কখনো আবার দিনমজুরের কাজ করতেন। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাসায় ফিরতেন। তবুও কখনো আমাকে বুঝতে দেননি যে আমাদের অভাব আছে। স্কুলে যাওয়ার সময় আমার জামাটা যেন পরিষ্কার থাকে, ব্যাগে খাতা কলম থাকে, এসব তিনি নিশ্চিত করতেন। অনেক সময় দেখেছি তিনি পুরনো লুঙ্গি পরে আছেন, কিন্তু আমার জন্য নতুন স্কুল ড্রেস কিনে এনেছেন। তখন হয়তো বিষয়টা পুরোপুরি বুঝতাম না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করলাম একজন মানুষ কতটা নিঃস্বার্থ হলে এমন করতে পারে। একবার কলেজে ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য একটা কোচিং এ ভর্তি হতে চেয়েছিলাম। ফি ছিল বড় অঙ্কের। আমি জানতাম আমাদের পক্ষে সেই টাকা জোগাড় করা অসম্ভব, তাই বিষয়টা আর তুলিনি। কিন্তু কয়েকদিন পর তিনি নিজে আমার হাতে কিছু টাকা তুলে দিলেন। টাকাগুলো ছিল কুচকানো, মনে হচ্ছিল সদ্য কোথাও থেকে এনে দিয়েছেন। তিনি বললেন, ভর্তি হয়ে যা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, টাকা পেলেন কোথায়? তিনি এবার বিষয়টা হেসে উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু অনেক জোরাজুরি পর মাথা কুচকে বলেছিল, রক্ত দিয়েছি। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মানে? তিনি বললেন, হাসপাতালে রক্তদান করেছি, কিছু টাকা পাইছি, কোনো সমস্যা নাই, তুই ভর্তি হয়ে যা। সেদিন রাতে আমি বিছানায় মুখ গুজে কেঁদেছিলাম। একজন মানুষ কেন নিজের রক্ত দিয়ে একটা ছেলের স্বপ্ন বাঁচাবে, যে ছেলেটা তার নিজেরও নয়? কিন্তু মফিজ কাকা করেছিলেন, একবার নয় বারবার করেছিলেন, আর কখনো সেটা নিয়ে গর্বও করেননি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি নিশ্চিত হলো, তখন তাকে প্রথমবারের মতো শিশুর মতো কাঁদতে দেখেছিলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, পড়াশোনা করো বাবা, এই জীবন থেকে বের হয়ে যা। আমি তো আর সারা জীবন থাকুম না। আমি তার বুকের ভেতর মুখ লুকিয়ে বলেছিলাম, আপনার সব ঋণ আমি শোধ করে দিব। তিনি হেসে বলেছিলেন, বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে নাকি? বছর কেটে গেল, আমি পড়াশোনা শেষ করলাম, একটা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরিও পেলাম। জীবনটা বদলাতে শুরু করলো।